আমরা জজ মিয়া নাটকের কথাও জানি বা বিভিন্ন সময় এরকম হয়েছে। বাংলাদেশে ঢোকার সময় গ্রেপ্তার হয়েছে নাকি বাংলাদেশ থেকে ওপারে যাওয়ার সময় ওখানে গ্রেপ্তার হয়েছে নাকি ওদেরকে ওখানে পাঠিয়ে দিয়ে ভারতীয় পুলিশকে দিয়ে গ্রেপ্তার করানো হয়েছে, এ ধরনের প্রশ্ন কেউ চাইলে তুলতে পারে। ওসমান হাদি আমাদের সময়ের ইনসাফের লড়াইয়ের, আজাদির লড়াইয়ের অগ্রসৈনিক ছিলেন এবং বলা যায় উনি একজন ক্ষণজন্মা বিপ্লবী। এ ধরনের মানুষ খুব কম জন্ম নেয় দুনিয়াতে এবং ওনাকে ঘিরে মানুষের যে আবেগ, উনি যে মানুষের হৃদয়কে টাচ করতে পেরেছেন, এটা ওনার জানাজায় লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি এবং ওনার জানাজা পরবর্তী কবরের কাছে এসে দোয়া করা, কান্নাকাটি করা দেখে আমরা বুঝতে পারি যে উনি বাংলাদেশের মানুষের হৃদয় ছুঁয়ে গেছেন ওনার কার্যক্রম দিয়ে, ওনার বিপ্লবী কাজ দিয়ে। এবং উনি বলেছেন যে যখন জুলাই নিয়ে নানান মানুষ নানান ধান্দাও শুরু করছিল, সেরকম সময় উনি বলছেন যে জান দিব তবু জুলাই দিব না। জুলাইয়ের জন্য শেষ পর্যন্ত বন্ধ হয়েছে, জান দিয়ে তিনি সেটা প্রমাণ করেছেন যে উনি জুলাইয়ের জন্য, যে জুলাইকে আপহোল্ড করার জন্য, ইনসাফের লড়াইয়ে, যে আজাদির লড়াইকে আপহোল্ড করার জন্য উনি ওনার জীবনটাও দিয়েছেন। এরকম বিপ্লবী মানুষ খুঁজে পাওয়া কম, যিনি আশঙ্কাও করেছিলেন যে ওনার জীবন যেতে পারে, কিন্তু তারপরে উনি সেই জায়গায় জীবন তো দিয়েছেন। জুলাই বিপ্লব বা ধান্দা কি বন্ধ হয়েছে কিনা না, সেটা আলাদা প্রশ্ন, সে প্রশ্নে এখন যাব না, পরে আলাপ করতে পারি। এখন যেটা হচ্ছে যে ওনার যেদিন ওনাকে খুন করা হলো, সেদিন আমরা দেশের বাইরে থেকে একজন অ্যাক্টিভিস্টের মাধ্যমে শুনতে পেলাম যে সে ঢাকা থেকে ময়মনসিংহ থেকে অমুক জায়গায় যাচ্ছে, তারপর দেশ থেকে বের হয়ে গেল, কখন সিএনজিতে যাচ্ছে, কখন গাড়িতে যাচ্ছে, ধরনের খবর আমরা শুনলাম। আমাদের আইনশৃঙ্খলা বাহিনী কোনো আপডেট দিতে পারলো না এবং সামহাউ বলা হলো যে সে দেশে আর নাই, দেশ থেকে বের হয়ে গেল। তাকে আর গ্রেপ্তার করার কোনো চেষ্টা বা কোনো তৎপরতা আমরা দেখি নাই, উল্লেখযোগ্য কোনো তৎপরতা আমরা দেখি নাই। এখন গ্রেপ্তার হয়েছে, এটা নিঃসন্দেহে স্বস্তির ব্যাপার যে আসামি গ্রেপ্তার হয়েছে, কিন্তু এই আসামিদেরকে গ্রেপ্তার করা হয়েছে সীমান্তের একটা জায়গা থেকে, বনগা নামক একটা জায়গা থেকে, যেখানে বলা হচ্ছে তারা বাংলাদেশে আবার ঢুকতে চাচ্ছিল, যেটা কিছুটা উইয়ার্ড যে একটা আসামি খুন করে পালিয়ে গেছে, তারপরে পালানোর পরে এখন বলা হচ্ছে সে দেশে ঢুকতে চাচ্ছিল, এমন সময় ভারতীয় পুলিশের হাতে তারা ধরা পড়েছে। আমার ধারণা ছিল যে ভারতীয় পুলিশ তাদের তৎপরতাকে হয়তো সন্দেহের চোখে দেখে তারপর তাদেরকে গ্রেপ্তার করেছে, কিন্তু তেমন না। আসলে ঘটনাটা হচ্ছে তাদেরকে হাদি হত্যার আসামি হিসাবে চিহ্নিত করেই গ্রেপ্তার করা হয়েছে। এটা কিছুটা আনকমন ঘটনা আর কি, যে সাধারণত যেমন আমাদের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীকেও যখন শিলংয়ে গ্রেপ্তার করা হলো, ভারতীয় পুলিশ গ্রেপ্তার দেখালো, ওনাকে সামহাও ওখানে নিয়ে যাওয়া হলো, তো তখন ওনাকে গ্রেপ্তার দেখানো হয়েছে অবৈধ অনুপ্রবেশের দায়ে। তো এদের ব্যাপারে সেই জিনিসটা দেখলাম না যে অবৈধ অনুপ্রবেশের দায়ে গ্রেপ্তার করা হলো, এদেরকে গ্রেপ্তার করা হলো হাদি হত্যার আসামি হিসেবে। কিন্তু হাদি হত্যার মামলা তো বাংলাদেশে, ইন্ডিয়াতে না। সো ইন্ডিয়াতে হাদি হত্যার মামলার আসামিদেরকে তারা খুঁজতেছেন এবং গ্রেপ্তার করেছেন। এটা একটু ইন্টারেস্টিং, অবৈধ অনুপ্রবেশ না বলে। এবং আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে ভারতীয় পুলিশ তাদের তথ্য জানতো না, তাদেরকে তথ্য দিয়েছেন আইএসপিআর, বলেছেন ডিজিএফআই হচ্ছে তথ্য দিয়েছেন তাদেরকে। তার মানে ডিজিএফআই তাদেরকে ট্রেস করেছেন ভারতের বনগা নামক স্থানে, তারপর ভারতীয় পুলিশকে জানিয়েছেন, দেন ভারতীয় পুলিশ গ্রেপ্তার করেছে। এটা আমাদের আসামি হিসেবে গ্রেপ্তার হয়েছেন। এটা আমাদের ডিজিএফআই এর সক্ষমতা তো কোন লেভেলে চলে গেছে মাশাআল্লাহ, যে মানে দেশের ভিতরে তো আমরা ট্রেস করতে পারি, জিও লোকেট করতে পারি, ফোন ট্র্যাক করতে পারি, এখন ভারতের কোথায় আসামি লুকিয়ে আছে সেটাও আমাদের ডিজিএফআই বের করে দিতে পারে। এটা তো মাশাআল্লাহ আমাদের সফিস্টিকেটেড স্কিল না হলে এটা সম্ভব না। তারপরে আমাদের ডিজিএফআই এর দেওয়া তথ্যের ভিত্তিতে ভারতীয় পুলিশ তাদেরকে সীমান্তের কাছ থেকে গ্রেপ্তার করেছে। এখন কেউ চাইলে প্রশ্ন তুলতে পারে, ওরা কি আসলেই সীমান্তের ওপার থেকে বাংলাদেশে ঢোকার সময় গ্রেপ্তার হয়েছে নাকি বাংলাদেশ থেকে ওপারে যাওয়ার সময় ওখানে গ্রেপ্তার হয়েছে, নাকি ওদেরকে ওখানে পাঠিয়ে দিয়ে ভারতীয় পুলিশকে দিয়ে গ্রেপ্তার করানো হয়েছে, এ ধরনের প্রশ্ন কেউ চাইলে তুলতে পারে। কারণ ডিজিএফআই এর তথ্যের ভিত্তিতে গ্রেপ্তার হয়েছে এবং গ্রেপ্তারের পরে দেখবেন আইএসপিআর জিনিসটা ডিল করতেছে, গভর্নমেন্ট বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে না। তো যাই হোক, এটা হলো একটা প্রশ্নের জায়গা আর কি, যে তারা আসলে কি ইন করতে গিয়ে অ্যারেস্ট হলো নাকি আউট হওয়ার সময় অ্যারেস্ট হলো। যদি আউট হওয়ার সময় অ্যারেস্ট হয়, মানে বাংলাদেশ থেকে পুশ করে তারপর অ্যারেস্ট করানো হয়, তাহলে অনেক কোশ্চেন আসবে যে এতদিন কোথায় ছিল। রাইট, আরো আগেই গ্রেপ্তার হওয়ার কথা ছিল, তার মানে বাংলাদেশেই ছিল, কোনো ছবি কিন্তু দেখিনি তারা। রাইট, যদি তারা বাংলাদেশেই থেকে থাকে এবং বাংলাদেশ থেকে যাওয়ার পথে সীমান্তে গ্রেপ্তার হয়, কারণ তাদেরকে যদি ট্রেস করতে হয়, ফোন ট্রেসও যদি আমরা করি ট্র্যাকিং করে, তাহলে সেটা বাংলাদেশি ফোন থাকলেই ট্র্যাকিং করা পসিবল। ইন্ডিয়ান কোনো নাম্বার থেকে বা ইন্ডিয়ার ধরেন ভিতর থেকে যদি সে আমাদের সীমান্তের দিকে আসে, এখানে আমাদের বাহিনী তাদেরকে কিভাবে ট্রেস করলো, এটা একটা কোশ্চেনের ব্যাপার। তো যদি তারা বাংলাদেশ থেকে যাওয়ার পথে গ্রেপ্তার হয়ে থাকে, তার মানে এতদিন যদি তারা বাংলাদেশে থেকে থাকে, তাহলে তো আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর চরম ব্যর্থতা যে তারা বাংলাদেশেই ছিল, গ্রেপ্তার হলো না। আর যদি তারা ইন্ডিয়াতে চলে গিয়ে থাকে, তাহলে
যখন চলে গিয়েছিল সেটা আমাদের ব্যর্থতা, কেন আমরা পারি? তারপর এখন আসার সময় আমরা কিভাবে সেটা ট্রেস করতে পারলাম যে ইন্ডিয়ার মধ্যে তারা কোথায় লোকেট করছে, সেটা আরেকটা প্রশ্নের জায়গা। আর দ্বিতীয়ত হচ্ছে যে এখন আমাদেরকে ইন্ডিয়াতে তাদের বিচারের ব্যবস্থা করে লাভ নাই, তাহলে অবৈধ অনুপ্রবেশের বিচার হবে, তাদেরকে বাংলাদেশে নিয়ে আসতে হবে, নিয়ে এসে বিচার করতে হবে, এবং এই বিচার প্রক্রিয়ায় তারা যেন কোনো জায়গায় হার্ট অ্যাটাক করে মারা না যায়, তারা যেন কোনো জায়গায় ক্রসফায়ারে মারা না যায়, তারা যেন কোনো জায়গায় অস্ত্র উদ্ধারে না যায়, কোনো কিছু দরকার নেই, আমার স্রেফ কোর্টে নিয়ে আসেন, এখানে বিচার হবে, এখানে তাদেরকে রিমান্ডে নেন, জিজ্ঞাসাবাদ করেন তাদের সাথে আর কে কে জড়িত ছিল এটা নিয়ে আসতে হবে। দ্বিতীয়ত হচ্ছে না, দ্বিতীয়ত হচ্ছে যে স্বীকারোক্তি করানো হতে পারে এমন সংখ্যা প্রকাশ করছে। এমন সংখ্যা কে জানিয়েছেন, আমি আসবো সে পয়েন্টে। তারপরে হচ্ছে যে তাদেরকে আমরা যেহেতু তাদেরকে ভারত যদি দিতে রাজি হয়, তাহলে ইন্ডিয়াতে আমাদের আরও যেসব খুনিরা, দেখেন ইন্ডিয়া হয়ে গেছে বাংলাদেশের খুনিদের একটা অভয়ারণ্য, যে বাংলাদেশে খুন করবে, যে কোনো অপরাধ করবে, ইন্ডিয়াতে যা আশ্রয় নেবে। এবং জুলাইয়ে যত শত শত মানুষ খুন করে যেসব খুনিরা, এরা সবাই ভারতে পালিয়ে আছে, তাহলে সেই সব খুনিদেরকে আমাদের বাংলাদেশে নিয়ে আসতে হবে। আমাদের আইসিটিতে কারো কারো বিরুদ্ধে যাবজ্জীবন বা ফাঁসির রায় হয়েছে, এই খুনিদেরকেও বাংলাদেশে এক্সট্রাডিট করতে হবে এবং নিয়ে আসতে হবে। ভারতের উপর এটা চাপ দিতে হবে, তারা যদি আমাদের প্রতিবেশী সুলভ আচরণ করতে চায়, বন্ধু সুলভ আচরণ করতে চায়, তাহলে আমাদের খুনিদের জন্য তাদের দেশকে একটা অভয়ারণ্য করা উচিত না, তাদেরকে আমাদের দেশে ফেরত আনতে হবে। যেই আশঙ্কার কথা আমি ওই নিউজটা দেখে না, হাসনাত আব্দুল্লাহর কথা আপনি বলেছেন যে খুনিদেরকে দিয়ে কোনো ধরনের মিথ্যা কথা বলানো বা এই ধরনের, এটা যদি কেউ আশঙ্কা করে থাকে, ঠাকুর ভাই বলেছেন, আমি দেখিনি নিউজটা, যাই হোক, যদি এটা বলে থাকে আমি জানি না তারা ব্যাখ্যা দিতে পারবে কেন। তবে বাংলাদেশে যেহেতু অতীতে ধরেন নানান সময় এ ধরনের ঘটনা ঘটেছে, কেউ আশঙ্কা প্রকাশ করে থাকতে পারে, কারণ আমরা জজ মিয়া নাটকের কথাও জানি, বা বিভিন্ন সময় এরকম হয়েছে যে উদরপিণ্ডি বুদর গাড়ি চাপানোর জন্য চেষ্টা করা হয়, সাধারণত সরকার দল বিরোধী দলের মধ্যে এই টেনশন থাকে। আমি আশা করি বিএনপির নেতৃত্বে নতুন গভর্নমেন্ট হয়েছে এবং আমরা 17 বছরের এই জুলুম নিপীড়নের মধ্য দিয়ে সেই সরকার পেয়েছি। ফেসিবাদী আমলের কোনো চর্চা বা তার আগের আমলের কোনো চর্চা এই গভর্নমেন্ট করবে না, আমি এই আশাবাদ রাখতে চাই। আমি চাই এটার একটা সুষ্ঠু তদন্ত হবে এবং সঠিক বিচার হবে। প্রকৃতপক্ষে যারা অপরাধী এবং যারা সরাসরি খুনে জড়িত শুধু তারা না, তাদের পেছনে কারা আছে, কারা অর্থ দিয়েছে, কারা তাদেরকে ইনস্টিগেট করেছে, আর কারা কারা জড়িত আছে, সেটা বের করে তাদের বিচারের আওতায় নিয়ে আসে। ধন্যবাদ।